বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতেই শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষে উত্তর দেবে এআই, কোটি কোটি ডলার খরচ করল নেতানিয়াহু। ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের উপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ হামলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে চলা সংঘাতের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তেহরানের কাছে পৌঁছাতে পারে। সূত্রগুলোর দাবি, চুক্তির আওতায় ইরান 300 থেকে 400টি চীনা নির্মিত ম্যানপ্যাডস সংগ্রহ করবে। এর মধ্যে QW-12 ও FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে। পুরো চুক্তির মূল্য ধরা হয়েছে প্রায় 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার। খবর সামা টিভি অনলাইনের। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার পর স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে এটি ইরানের স্বল্প পাল্লার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অন্যতম বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। খবরে বলা হয়েছে, হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংজিং বাওংশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মধ্যস্থতাকারী হিসেবে এই চুক্তি সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চীনা সরবরাহকারীর যোগাযোগে ভূমিকা রেখেছে বলে সূত্রগুলোর দাবি। তবে এসব তথ্য প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ের দাবি, ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং চীন বরাবরই শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনের পক্ষে কাজ করে আসছে। অন্যদিকে পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ ISPR এ ধরনের কোনো অস্ত্র স্থানান্তরে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে। ISPR এক বিবৃতিতে বলেছে, চীন থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহে পাকিস্তান জড়িত এমন সব দাবি সম্পূর্ণ মনগড়া ও মিথ্যা। সংঘাতের পর প্রতিরক্ষা পুনর্গঠনে তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের উদ্যোগ জোরদার করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ম্যানপ্যাডসের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। অল্প সংখ্যক সদস্য দিয়েই পরিচালনা করা সম্ভব এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো শনাক্ত ও লক্ষ্যবস্তুতে পরিণত করা কঠিন। QW-12 ও FN-16 ইনফ্রারেড নিয়ন্ত্রিত কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন ভূপাতিত করার জন্য তৈরি। সরবরাহ পথ নিয়ে জল্পনা নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, প্রাথমিকভাবে চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকি থেকে বিমানযোগে এসব ক্ষেপণাস্ত্র পাঠানো হতে পারে। এরপর পাকিস্তানের ভেতর দিয়ে সেগুলো ইরানে পৌঁছাতে পারে। তবে সম্ভাব্য এই রুট সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া সরবরাহে বিঘ্ন এড়াতে চীনা সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ ইরানে নেওয়ার জন্য জলপথ ব্যবহারের বিকল্প বিবেচনা করছে, তেহরান বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার চমৎকার বৈঠক হয়েছে। মঙ্গলবার ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোর সুযোগ তৈরি হয় এই বৈঠকে, খবর APর। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠকটি ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। বৈঠকের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পও একে খুব ভালো বৈঠক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি। হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নেতানিয়াহু ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে তারা জবাব দেবে। তবে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপর আস্থা রাখবেন। বৈঠকের আগে দুই নেতার মধ্যে টানাপোড়েনের ইতি থাকলেও বৈঠক শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু উচ্ছ্বাসিত প্রতিক্রিয়া জানান।
তিনি উল্লেখ করেন, বৈঠকে ট্রাম্পের পুরো দল উপস্থিত ছিল। হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমি যখন বলছি বৈঠকটি চমৎকার ছিল, তখন সেটি শুধু আনুষ্ঠানিক অর্থে বলছি না। এটি ছিল পূর্ণাঙ্গ অংশীদারত্ব, পারস্পরিক সমর্থন এবং ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না যায়, এই অভিন্ন লক্ষ্য সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক বোঝাপড়ার একটি আলোচনা। এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন দুই নেতা। নেতানিয়াহু পুনর্নির্বাচনের লড়াই আছেন এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতিও তাকে চাপে ফেলেছে। অন্যদিকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলা এবং মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়া অজনপ্রিয় যুদ্ধের অবসান ঘটানোর চাপের মুখে রয়েছেন ট্রাম্প। গাজা যুদ্ধ সংক্রান্ত নানা প্রশ্নের জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তর নিজেদের পক্ষে প্রভাবিত করতে বিপুল অর্থ খরচ করে ইসরায়েল। ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পাস্কেল এবং তার প্রতিষ্ঠান ক্লক টাওয়ার এক্স ইসরায়েলের সরকারের সঙ্গে $4.65 কোটি চুক্তিতে একগুচ্ছ ওয়েবসাইট তৈরি করে। চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি ও পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলোকে প্রভাবিত করা এবং ইসরায়েলি বিবরণ প্রচার করাই ছিল এর মূল উদ্দেশ্য। সার্চ ইন্ডেক্সিং ও এআই ট্রেনিং ডেটার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করার এই পদ্ধতিকে অনেক সময় এলএলএম পয়েন্ট জনিং বলা হয়। যদিও এই ওয়েবসাইটগুলোকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল খুব কম, তবে সার্চ ইঞ্জিন এবং এআই ডেটা সংগ্রহের উদ্দেশ্যে শত শত নিবন্ধ প্রকাশ করা হয়েছিল। এগুলোর মধ্যে alivia.org, factsignal.org ও paxpoint.org এর মতো সাইটগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক সহযোগিতার সাফাই গায় এবং গাজায় ইসরায়েলি অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে। ইতিমধ্যেই পারপ্লেক্সি ও মাইক্রোসফটের কো-পাইলটের মতো কিছু এআই প্রযুক্তি উত্তর দেওয়ার ক্ষেত্রে এসব ওয়েবসাইটের তথ্যগুলো ব্যবহার করতে শুরু করেছে। এছাড়া বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির অন্যতম উৎস কমন ক্লন ডেটা সেটেও প্রতিষ্ঠানটির অন্তত 10টি ওয়েবসাইটের তথ্য যুক্ত হয়েছে। ডিজিটাল ভুয়া তথ্য প্রতিরোধকারী সংস্থা চেক ফার্স্টের প্রধান নির্বাহী হার্বে ল্যাটোকিউ জানান যে এআই চ্যাটবটগুলো নিরপেক্ষ উত্তর তৈরির ক্ষেত্রে এই ওয়েবসাইটগুলো ইসরায়েলি বিবরণ ব্যবহার করতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন আশঙ্কাজনকভাবে কমেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই যুদ্ধে 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা কট্টরপন্থী ও ইভানজেলিকান খ্রিস্টানদের মতো ঐতিহ্যগত সমর্থকদের মধ্যেও অসন্তোষ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর উপর ইরানের আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নিক্ষেপ করা এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এরই মধ্যে সৌদি আরব দাবি করেছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে জ্বালানি তেলের অবকাঠামোয় হামলার জন্য পাঠানো কিছু ড্রোন ধ্বংস করেছে তারা। তবে এসব ড্রোন ইরান নয়, ইরাক থেকে ইরানপন্থী গোষ্ঠীগুলো পাঠিয়েছিল। তবে সৌদি আরবে কোনো ধরনের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন একজন সামরিক কর্মকর্তা ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম IRIB-কে বলেন, সৌদি আরবে অবস্থিত লক্ষ্যবস্তুর দিকে অন্যান্য দেশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তেহরান দৃঢ়ভাবে অস্বীকার করছে। ওই কর্মকর্তা আরও বলেন, এ অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের দায়ভার ইরানের উপর চাপানোটা বড় ধরনের ভুল। আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতার অভাব থেকেই এমনটা করা হচ্ছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে জ্বালানি তেলের অবকাঠামোয় ড্রোন হামলা এবং ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের দায়ী করার পর তেহরান এমন প্রতিক্রিয়া দিয়েছে। সেই সঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরি